জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধীদের 5 দিনের যৌথ কর্মসূচি। সরকারকে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান। আলোচনায় ডাকসু নির্বাচন, রোডম্যাপ নিয়ে ছাত্র সংগঠনগুলোতে বিভক্তি। পর্যালোচনা কমিটির সুপারিশ পাওয়ার পরই হবে ভোট, জানালেন ভিসি। 2023-এর তুলনায় 24 সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে 1.54%। কাঠামোগত হত্যাকাণ্ড, বলছে যাত্রী কল্যাণ সমিতি। সুশাসন এবং জবাবদিহিতা না থাকাই কারণ। 13 জুলাই মৃদু শৈত্যপ্রবাহ, দাপট থাকবে আরো 4 দিন। বাড়ছে ঠান্ডাজনিত রোগ, শিশুদের বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ। ব্যাংকিং খাতের খেলাপি ঋণ 3.25 লাখ কোটি টাকা। ব্যাংক পরিচালকদেরই 2,34,000 কোটি আদায়ে শীর্ষ 10 শিল্প গোষ্ঠীকে টার্গেট। এবং বিপিএল ফুটবলে 10 জনের দল নিয়ে চট্টগ্রাম আবাহনীকে হারালো মোহামেডান। অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে গোল বন্যায় ভাসালো রহমতগঞ্জের বোয়াতেং। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের পক্ষে আগামী 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দুপুরে রাজধানীর বাংলা মোটরে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল 31 ডিসেম্বর, কিন্তু সরকার নিজেরাই এই ঘোষণাপত্র প্রস্তুত করবে এমন আশ্বাসে সেদিন শহীদ মিনারে শুধু সমাবেশ করেই ফিরে যায় সারা দেশ থেকে আগত ছাত্ররা। এ সময় 15 জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অফ রেভলিউশন ঘোষণার আলটিমেটাম দেয় ছাত্রনেতারা। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এমন অবস্থায় 4 দিন পার হলেও সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে মনে করে ছাত্র নেতারা। দুপুরে সংবাদ সম্মেলন করে প্রোক্লেমেশন অফ রেভলিউশনের পক্ষে 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় এই ঘোষণাপত্রের দাবিতে কর্মসূচি পালন করা হবে। ইতিমধ্যে যেমনটি বলছিলাম, সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য ছাত্র আন্দোলন এবং প্রত্যেকটি জেলা উপজেলায় ছাত্র, নাগরিক, পেশাজীবী, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে একযোগে আমরা গণসংযোগ চালাবো। এ সময় জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে আরো কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, জনস্বার্থের বিভিন্ন ইস্যুতে সরকার তাদের মতামত জানতে চাইলে ছাত্ররা সহযোগিতা করবে। সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের থেকে সরকার আহ্বান করুক। 15 জানুয়ারির মধ্যে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ করা না হলে আরো কর্মসূচি দেওয়ারও কথা জানান তারা। বিএনপির এ পর্যন্ত কোনো অফিসিয়াল জুবারসিনী, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। পর্যালোচনা কমিটির সুপারিশ পাওয়ার পরই আলোচনার মাধ্যমে হবে ডাকসু নির্বাচন, এমনটা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে কথা জানান তিনি। বলেন, ডাকসু নির্বাচনের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে। কমিটি সব অংশীজনের সঙ্গে কথা বলে সুপারিশ জমা দেবে। সেই সুপারিশের আলোকেই উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি ডাকসু সংক্রান্ত ব্যাপারে, তাদের গঠনতন্ত্র সহ ইত্যাদি বিষয়ের কিছু সংশোধন প্রস্তাব এসছে, এগুলো আমরা কতটুকু করতে পারবো, কিভাবে করব, এগুলো এটা নিয়ে। এবং আমাদের আরেকটি বড় কমিটি কাজ করছে সার্বিক আমাদের রাজনৈতিক যে
ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির কেমন রূপ হওয়া উচিত, তার স্বরূপ কেমন হবে, কাঠামো কেমন হবে ইত্যাদি নিয়ে পরামর্শ দিতে তারাও একটা পর্যায়ে তাদের শুধুমাত্র তারা ডাকসু দেখছে না, তারা সার্বিকভাবে বিষয়গুলো দেখছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে করা সাইবার সিকিউরিটি আইনের অন্তত 850 মামলা এখনো বাতিল না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক আলোচনায় একথা বলেন তারা। অনুষ্ঠানে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়ার নানা অসঙ্গতি তুলে ধরেন বক্তারা। সাইবার আইনের মামলায় ভুক্তভোগী চিত্র সাংবাদিক শহীদুল আলম স্বচ্ছভাবে এই আইন করার আহ্বান জানিয়ে বলেন, আইন করতে সবার মতামত নেওয়া প্রয়োজন, কিন্তু এক্ষেত্রে তা হচ্ছে না। যাদের মতামত নেওয়া হয়েছে তারও গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন, প্রস্তাবিত আইনে ঔপনিবেশিক আইনের ধ্যান ধারণার কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, আর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলা আপোষযোগ্য না রাখার সমালোচনা করেন তিনি। একদিকে ঔপনিবেশিক আমলের ধ্যান ধারণা, অন্যদিকে ঔপনিবেশিক আমলে কবচগুলো ছিল আইনের মধ্যে, এগুলো যাতে অপব্যবহার না হয় ওগুলো আবার ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আমরা একটা খুব আরামে আছি, ওদের আজে বাজে ধারণাগুলো নিয়েছি, আবার সেফগার্ড মিনিমাম যা ছিল ওগুলো রাখতে চাচ্ছি না, একেবারে স্বেচ্ছাচারীভাবে চলতে চাই। আমাদেরও তো বুঝতে হবে যে কাদের মতামত নেওয়া হচ্ছে। জিজ্ঞেস করেন যে ভাই কি করা দরকার, তো সেটা এমন একটা জিনিস ওখানে দিবে যেটা তার গত 16 বছরের রেজিমকে ফ্যাসিলিটেট করবে, 16 বছরের রেজিমকে যেন বিচারের মুখোমুখি করা না যায়, এরকম কিছু সিলি টেকনিক্যাল জায়গা ওখানে তৈরি করে দিবে। মানবাধিকার জিনিসটা চিন্তার মধ্যেই যেখানে নেই, কার জন্য করা হচ্ছে সেই ভাবনাটাই যদি নেই, এবং এটা যে করা হচ্ছে জনগণের স্বার্থে, সেই জনগণের চিন্তাটাকে কোনোভাবে আমলেই নেওয়া হচ্ছে না, সেখানে আমরা সমস্যার মধ্যে আছি। 2023 সালের তুলনায় 2024 সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে 1.54%। এসব দুর্ঘটনাকে কাঠামোগত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে সংগঠনটি। সুশাসন এবং জবাবদিহিতা না থাকাকেই এসব দুর্ঘটনার কারণ বলছেন তারা। সারা দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। ঘন কুয়াশার কারণে গত 2 সপ্তাহে শুধু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 12 জন, আহত হন অন্তত 20 জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান বলছে 10 বছরে মোটরসাইকেল বেড়েছে 5 গুণ। সড়কে নেমেছে 60,000 ব্যাটারি চালিত নতুন রিক্সা, যেগুলো সড়ক মহাসড়কে দুর্ঘটনার নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও 2023 সালের তুলনায় 2024 সালে সড়ক দুর্ঘটনা বেশি হয়েছে। সুশাসন এবং জবাবদিহিতা না থাকায় সড়কে কাঠামোগত হত্যাকাণ্ড চলছে বলে দাবি যাত্রী কল্যাণ সমিতির। দেশের সড়ক দুর্ঘটনার ধারাবাহিক হত্যাযজ্ঞ চলছে। চলমান ইসরায়েলি আগ্রাসনে, ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোমা হামলায়, ভয়াবহ যুদ্ধে যে পরিমাণ প্রাণহানি হয়েছে, আমাদের সড়কে প্রাণহানি তার কাছাকাছি। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা কমাতে ডিজিটাল স্পিড লাইট এবং সড়ক নিরাপত্তার বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি জানায় সংগঠনটি। সড়কে অবকাঠামো নির্মাণে যতটুকু সাফল্য দেখিয়েছে, ঠিক ততটুকু সড়কে বিশৃঙ্খলা, অরাজকতা, ভাড়া নৈরাজ্য, যাত্রী হয়রানি, সড়ক দুর্ঘটনা বন্ধে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বিগত সরকারের সময়ে দুর্ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরা হয়নি। দুর্ঘটনার সংখ্যা কমাতে চাপ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির। সড়ক দুর্ঘটনায় আহত সঞ্জিদা সুমি, নিউজ 24। শুধু রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্র নয়, বরং দেশের প্রত্যেকটি সিস্টেমে পরোক্ষভাবে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার আয়োজিত ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ, চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল বৈঠকে মন্তব্য করেন তিনি। এ সময় সকল ষড়যন্ত্রকারীদের উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা। তরুণ প্রজন্মের কাছে ভারতকে যেভাবে পীরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, সেটিকে আমরা খণ্ডন করতে পারবো। আমরা আধিপত্যবাদ যদি খণ্ডন করতে চাই, এই আধিপত্যবাদ যেই প্যারামিটারগুলো দিয়ে তৈরি হয়েছে সেগুলো আমাদের আগে ভাঙতে হবে। 47 ও 71-এ যারা জাতিকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে,
তারা কেউ কথা রাখেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জেলা জামাতের আয়োজনে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের উদ্দেশ্যে জামাতের আমির বলেন, তারা চেতনার কথা বলতেন, চেতনার কথা বলে বলে তারা জাতিকে লুণ্ঠন করেছেন, গণহত্যা চালিয়েছেন, দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। তিনি বলেন, যেখানে মেধা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেধা ডাকাতি করা হয়েছে। আমরা দুইবার এর পূর্বে আমরা স্বাধীন হয়েছিলাম, 47-এ, 71-এ। যারা এই স্বাধীনতার লগ্নে জাতিকে ওয়াদা করেছিলেন যে সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার, তারা কেউ অধিকার ফিরিয়ে দেননি। চেতনার কথা বলে বলে এই জাতিকে তারা লুণ্ঠন করেছেন, গণহত্যা চালিয়েছেন। দেশের 13 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়েছে। এতে জনজীবন সহ ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। আর বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সপ্তাহ শেষে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশা আর হিমবাতাসে কাঁপছে সারা দেশ। রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া এবং রংপুর বিভাগের 8 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আগুন জ্বালায় বসে আছি, যাও চলতে পারতেছি, খুবই ঠান্ডা লাগতেছে। কয়দিন তো বেড়ে পাই না, খুব শীত, কুয়াশা। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। চরম দুর্ভোগে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বাধ্য হয়ে ঘরের বাইরে যাচ্ছেন তারা। শীতের দাপটে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। আগে তো গাড়ি নিয়ে বাইরে 12-13 টাকার কাম করতাম, এখন গাড়ি নিয়ে বাইরে 1 টাকা কাম করতে কষ্ট হয়ে যায়। কুয়াশার কারণে কাজ কামাই বন্ধ, বন্ধ হয়েছে। সারাদিনটা আর কি কষ্ট আর কি কোনো মতনে চলে। দিনের আলোতেও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। আবহাওয়া বিভাগ বলছে, ধীরে ধীরে তাপমাত্রা বাড়লেও সপ্তাহের শেষে বৃষ্টি হতে পারে। সেই সাথে চলতি মাসেই আরও কয়েকটি শৈত্যপ্রবাহ হবে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। জনজীবনের পাশাপাশি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণ ছাড়িয়েছে 3.25 লাখ কোটি টাকা। আর এই খাতের মোট ঋণের 2,34,000 কোটি টাকাই নিয়েছেন বিভিন্ন ব্যাংকের পরিচালকরা। এ নিয়ে আলোচনা না হলেও এখন খেলাপি ঋণ আদায়ে টার্গেট করা হয়েছে দেশের শীর্ষ 10 শিল্পগোষ্ঠীকে। সম্প্রতি একটি গ্রুপের রিসিভার ও একাধিক কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়েছে স্বতন্ত্র পরিচালক। যদিও ব্যবসায়ীরা বলছেন, ব্যবসা চালানো সম্ভব হবে না স্বতন্ত্র পরিচালক দিয়ে। আর বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির স্বার্থেই টিকিয়ে রাখতে হবে শিল্পগোষ্ঠীগুলোকে। 3.25 লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণে জর্জরিত দেশের ব্যাংকিং খাত, যেখানে মোট ঋণের 2,34,000 কোটি টাকা নিয়েছেন বিভিন্ন ব্যাংকের 760 পরিচালক। আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর এ খাতের প্রকৃত চিত্র বেরিয়ে আসলে দেখা দেয় অনাস্থা। পাশাপাশি বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত প্রচারণা গভীর সংকটে ফেলে 10 ব্যাংককে। ঋণের বড় অংশ ব্যাংক খাতের পরিচালকদের দখলে থাকলেও এখন টার্গেটে পরিণত হয়েছে দেশের শীর্ষ 10 শিল্পগোষ্ঠী। শিল্প বাঁচিয়ে টাকা আদায়ের কৌশল না নিয়ে দেয়া হচ্ছে চাপ। ইতিমধ্যে একটি গ্রুপে রিসিভার বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই গ্রুপের 3 কোম্পানিতে আবার স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। যদিও স্বতন্ত্র পরিচালক দিয়ে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয় মত সংশ্লিষ্টদের। বলছেন, ব্যবসায়ীদের অনাস্থার কারণে বিনিয়োগ কমে গেলে চাপে পড়বে দেশের অর্থনীতি। কো ব্যবসা পরিচালনার জন্য আসলে দিনের শেষে 100% ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস কিংবা যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের যাদের এই ব্যবসাটা সম্পর্কে সম্যক ধারণা নেই, তাদের দিয়ে আসলে চালানোটা ডিফিকাল্ট। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরাও বলছেন, দেশের অর্থনীতির স্বার্থেই আস্থা ফিরিয়ে আনতে হবে ব্যবসায়ীদের। 85% বেসরকারি খাত নির্ভর অর্থনীতিতে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে কমবে কর্মসংস্থান। চাপে থাকা অর্থনীতি পড়বে গভীর সংকটে। যে বড় বড় শিল্প কারখানা, লার্জ কংগ্লোমারেট যেগুলো বন্ধ করা হচ্ছে,
সেগুলোর জন্য কিন্তু বাংলাদেশের অর্থনীতি এটা হুমকির ভিতরে পড়বে। তার কারণ হচ্ছে যে এখানে আপনার এটার সাথে জড়িত হচ্ছে যে এমপ্লয়মেন্ট জড়িত, এটার সাথে জড়িত, এটার উপরে ডিপেন্ড করবে বেকারত্ব কত বাড়বে এবং এমপ্লয়মেন্টও কত বাড়বে। যে অর্থনীতিতে উচ্চ বেকারত্ব এবং উচ্চ মূল্যস্ফীতি একসাথে বিরাজ করে ওই অর্থনীতি থেকে আসলে স্থবিরতা চলে আসে। ভালো প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করার এটা কোনো অর্থনৈতিকভাবে যৌক্তিক না, বরঞ্চ আপনি শাস্তি দিতে পারেন আইনের অনুযায়ী। শাস্তি এবং টাকাগুলি যে গেছে, অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়েছে, ইচ্ছাকৃতভাবে তারা ঋণ খেলাপি হয়েছে, সেই টাকাগুলি উদ্ধার করা এবং দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া। এদিকে 2024 সালে নানা অস্থিরতার মধ্যে কমেছে বাণিজ্য বিনিয়োগ। আর কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে চলতি 2024-25 অর্থবছরের প্রথম 5 মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে এলসি খোলার পরিমাণ কমেছে 26%। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। 31 জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে। শনিবার রাজধানীর কাকরাইলে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। এ সময় উপস্থিত বক্তারা বলেন, গত 17 ডিসেম্বর টঙ্গী ময়দানে অতর্কিত হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি তোলেন তারা। এই হত্যাকাণ্ডের পেছনে দেশবিরোধী অপশক্তির হাত রয়েছে বলেও বলেন তারা। 2018 সালের ঘটনায় বিচার হলে 24-এর ঘটনা ঘটত না। টঙ্গীতে হামলাকারীদের সকল কার্যক্রম নিষিদ্ধ, হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি আদায়ের লক্ষ্যে 10 জানুয়ারি শুক্রবার বিক্ষোভ কর্মসূচি ও 25 জানুয়ারি ওলামা সম্মেলনের ঘোষণা দেন আলেমগণ। 25 জানুয়ারি 2024 শনিবার, আগামী 25 জানুয়ারি 2025 শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হলো। 17 ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে। কাজেই 17 তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমা মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। নিউজ 24 সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস আবার স্বাগত সংবাদে। রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে একটি বাসার লকার ভেঙে 45 ভরি স্বর্ণ লুট হয়। লুট হওয়া 45 ভরি স্বর্ণালঙ্কারের মধ্যে 32 ভরি উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদাবর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাকারিয়া এই তথ্য জানান। তিনি আরো জানান, আদাবর 16 নম্বর রোডের একটি বাসার লকার ভেঙে 45 ভরি স্বর্ণ লুট হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পরে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মাহিন মামলার বাদীর আপন ভাইয়ের ছেলে আর রেহান মাহিনের বন্ধু। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চতুর্থ দিন আজ সেখানে আছেন সহকর্মী মৌরিন মৌ যুক্ত অবতার সাথে। মৌ, বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন আর কোন ধরনের স্টলে তারা আগ্রহ বেশি দেখাচ্ছেন? ধন্যবাদ মাহমুদ। আমরা সকাল থেকেই বাণিজ্য মেলায় রয়েছি এবং সকাল 10টায় কিন্তু মূল ফটক খুলে দেওয়া হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু ক্রেতা সমাগম অনেকই বেশি। আমি যদি আমার পেছনটা একটু দেখাতে চাই যে গত বছরের তুলনায় এই বছর কিন্তু প্রথম সপ্তাহে ক্রেতা সমাগম অনেকটাই বেশি। বিক্রেতারা বলছেন যে এবার আসলে তাদের প্রত্যাশা অনুযায়ী ব্যবসা তারা করে যেতে পারবেন এবং গত বছর কিন্তু 20 দিন পিছিয়ে মেলা শুরু হয়েছিল। এবার সঠিক সময়ে মেলা শুরু হয়। বিক্রেতাদেরও আসলে প্রত্যাশা তারা সঠিক সময়ে সঠিকভাবে ব্যবসাটা করতে পারবেন এবং ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে যে তারা আসলে স্বাচ্ছন্দ্যে নিজের পছন্দের জিনিসটি যাচাই বাছাই করে কিনতে পেরে তারা কিন্তু অনেকেই সন্তুষ্ট। এবং যেহেতু এখন শীতের প্রকোপটা একটু বেশি বেড়ে গেছে, সেই জায়গা থেকে শীতের কাপড়ের স্টলগুলোতে বেশি ভিড় দেখা যাচ্ছে। এছাড়া হোমটেক্সের দোকানগুলোতে কিন্তু ভিড় অনেকটাই বেশি। কমফোর্টার, কম্বল, বিছানার চাদর, বিশেষ করে মেয়েদের যে কসমেটিক্সের দোকানগুলো সেগুলোতেও কিন্তু অনেকটা ভিড় দেখা গিয়েছে এবং যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে এমনটাই প্রত্যাশা। এবং আজকে কিন্তু মেলা চলবে রাত 10টা পর্যন্ত, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মেলা। জি মৌ, আপনাকে ধন্যবাদ।
আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সহকর্মী, প্রিয়জন এবং পরিবারের সদস্যরা শেষ বিদায় জানিয়েছেন চিত্রনায়িকা অঞ্জনা রহমানকে। শনিবার সকালে বিএফডিসি প্রাঙ্গণে নেওয়া হয় তার মরদেহ। বিষাদের সুরে বিদায় জানানো হয় কিংবদন্তি এই অভিনেত্রীকে। সুকন্যা আমিরের প্রতিবেদন। মৃত্যু মানেই শোক, সেই শোক নিয়েই শুরু হয় শনিবারের এফডিসির সকাল। যে অঙ্গন অঞ্জনাকে নায়িকা রূপে দর্শক প্রিয়তা এনে দিয়েছিল, সেই অঙ্গনে আজ বিদায়ের সুর। বিষাদের সুর বাজে অঞ্জনা রহমানের দীর্ঘদিনের সহকর্মীদের কণ্ঠেও। এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়। নিয়ে আসবো একটু আগে আমি গেলাম, তখন কথাবার্তা স্বাভাবিক ছিল এবং আমার লোকজন ছিল তাদের সাথে আমি কথা বলেছি। আমি মনিকে ফোন দিয়েছিলাম, মনে বলছে যে জ্বর, এই 45 ঘন্টা রেস্টে থাকতে বলছে। 23 তারিখ সকালবেলা আইসা ইউনাইটেড হসপিটালে নিয়ে গেছি আমি। আইসা দেখি বিছানা খুব খারাপ অবস্থা, কোলে করে নিয়ে গেছি। আমরা এত কাছে থেকে মিশছি, এত কাছে থেকে আমরা একসাথে হয়েছি যে বলার মতো না। ওনার একটা ড্রিম প্রজেক্ট ছিল অঞ্জনা সিনে কমপ্লেক্স, যেটার সাথে আমি সরাসরি সম্পৃক্ত ছিলাম। এটা আমাদের সবারই একটা ড্রিম প্রজেক্ট ছিল। ওই প্রজেক্টটা যখন আমরা দেখলাম যে হলো না, উনি মারাত্মকভাবে আপসেট ছিলেন। প্রায় 4 যুগ ধরে চলচ্চিত্র অঙ্গনের সাথে সম্পৃক্ততা ছিল কিংবদন্তি এই শিল্পীর। তবে বিদায় বেলায় হাতে গোনা কয়েকজন ছাড়া পরিচিত মুখ খুব একটা দেখা যায়নি এফডিসি অঙ্গনে। তিনি যে আমাদের দেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী, তার থেকেও বড় জিনিস হলো তার আচরণ, মানে তার ব্যবহারটা খুব সুন্দর ছিল। সিনিয়র আপনার আপা থেকে আরম্ভ করে উনি একজন সাধারণ ছোট জুনিয়র শিল্পীর সাথে একই আচরণ করতেন, এটা ওনার কাছ থেকে শেখার। আমাদের অনেক বড় একজন গার্জিয়ান উনি, তাকে আমরা হারিয়েছি, এর থেকে বেদনার কিছু থাকে না। অঞ্জনা রহমানের মৃত্যু নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। যাকে আসলে পালিত সন্তান বলুক আর যাই বলুক, লালন পালন করেছে, সেও সকাল 9:30টার মধ্যে আসতে পারেনি। আর আমার কথা হচ্ছে সে কেন বাসায় চলে যাবে। আমরা যখন শুনেছি ইউনাইটেডে আমরা যেতে চেয়েছি, আমাদেরকে দেখতে দেওয়া হয়নি, যেতে দেওয়া হয়নি। তো কেন দেখতে দেওয়া হয়নি? তাকে দেখতে দেওয়া হয়নি, তার কাছে যেতে দেওয়া হয়নি। এখন আমাদের কথা কেন যেতে দেওয়া হয়নি? এফডিসি প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় চ্যানেল আইতে। সেখানে শ্রদ্ধা জানিয়ে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। ঢাকাই সিনেমার অন্যতম সফল অভিনেত্রী অঞ্জনা কাজ করেছেন দেশ বিদেশের 300-রও বেশি সিনেমায়। 1976 সালে চলচ্চিত্র অঙ্গনে পা রাখা অঞ্জনা 2 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নৃত্যশিল্পী হিসেবেও অঞ্জনা পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক স্বীকৃতি। ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে। 70 ও 80-র দশকে ঢাকাই সিনেমার রানী ছিলেন অঞ্জনা। 1976 সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে অঞ্জনার অভিনয় জীবন শুরু। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি দস্যু বনহুর, এতে তার বিপরীতে অভিনয় করেছেন সোহেল রানা। বাবারে বাবা কারে করলাম বিয়া ঝগড়া করে নাচিয়া নাচি। এই ছবির পর তাকে আর ক্যারিয়ার নিয়ে ভাবতে হয়নি। চলচ্চিত্রে টানা কাজ করেছেন অঞ্জনা। অভিনয় করেন মাটির মায়া, অশিক্ষিত, চোখের মণি, সুখের সংসার, জিনজির, রাজার রাজা, নাগিনা, পরিণীতা সহ অনেকগুলো ব্যবসা সফল সিনেমায়। এই পর্যন্ত 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। বাংলাদেশ ছাড়াও তিনি অভিনয় করেছেন 9টি দেশের 13টি ভাষার সিনেমায়। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, একাধিক জাতীয় স্বর্ণপদক ও বাদশাহ পুরস্কার পেয়েছেন কয়েকবার। নৃত্যশিল্পী হিসেবে অঞ্জনা পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক স্বীকৃতি। পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই।
নুডলস খান নাই? তো নুডলসই খান নাই। আবারও স্বাগত সংবাদে, জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানি 2024 সালে আগের বছরের তুলনায় 4.5% বেড়েছে। বিশ্বের শীর্ষ এলএনজি রপ্তানিকারক যুক্তরাষ্ট্রে গত বছর নতুন করে 2টি প্ল্যান্ট চালু করে। এতে দেশটি থেকে রপ্তানি বেড়েছে। আর্থিক প্রতিষ্ঠান লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের এলএসইজির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী 2024 সালে দেশটি 8,83,00,000 টন এলএনজি রপ্তানি করেছে, যা আগের বছর ছিল 8,45,00,000 টন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতির সংশ্লিষ্টতা পাওয়ার পর এবার আরও এক অভিযোগ উঠল টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে। লন্ডনে তাকে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট এক ব্যবসায়ী। 6,50,000 পাউন্ডের ওই বাড়ির বিস্তারিত তথ্য দিয়েছে ফিনান্সিয়াল টাইমস। এদিকে একের পর এক দুর্নীতির অভিযোগের পর যুক্তরাজ্যে কনজারভেটিভ দলের চাপের মুখে টিউলিপ। ব্রিটেনের আলোচনার কেন্দ্রে এখন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য, এমপি এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের অর্থ এবং নগর বিষয়ক মন্ত্রী। তবে শেখ হাসিনার পতনের পর থেকেই আওয়ামী লীগ সরকারের সাথে তার দুর্নীতির সংশ্লিষ্টতা উঠে আসছে। টিউলিপকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগের সংশ্লিষ্ট এক ব্যবসায়ী এবং তা হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। ওই নথিপত্রের তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম। ফ্ল্যাটটি লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত। 2004 সালে যা তাকে হস্তান্তর করা হয়। ফ্ল্যাটের বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি, তবে একই ভবনের আরেকটি ফ্ল্যাট গেল আগস্টে বিক্রি হয় 6,50,000 পাউন্ড, যা প্রায় 10 কোটি টাকা। এর আগে বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে 400 কোটি পাউন্ড আত্মসাতে পরিবারকে সহায়তার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমন অবস্থায় নিজ দল এবং কনজারভেটিভ পার্টির প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তিনি। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি এর মধ্যে মন্ত্রিসভা থেকে টিউলিপকে অপসারণ করার আহ্বানও জানিয়েছে। মাসুদ রানা, নিউজ 24। এবার খেলার খবর। বসুন্ধরা গ্রুপ প্রিমিয়ার লিগ ফুটবলে 10 জন নিয়ে বড় জয় পেল মোহামেডান। ময়মনসিংহে প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনীকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে লিগের শীর্ষস্থান আরও পাকা করল আলফাজ আহমেদের শিষ্যরা। প্রথমার্ধে ডিফেন্ডার শাকিল আহাদ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে কিছুটা বিপাকে পড়ে মোহামেডান। একের পর এক আক্রমণে গোল করেন কুলিদিয়াতি, সান্দে ও সৌরভ দেওয়ান। অন্যদিকে দিনের আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে 6-1 গোলে বিধ্বস্ত করেছে রহমতগঞ্জ। দলের হয়ে একাই ডাবল হ্যাটট্রিক করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এক অনন্য রেকর্ড গড়েন ফরওয়ার্ড স্যামুয়েল বটেং। এবং ঢাকা ওয়ান্ডারার্সের উপরে এবার আর পঞ্চম গোল, নম্বর গোল। এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।